আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। সো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা তোমার এসএসসি বলো, এইচএসসি আর অ্যাডমিশন দুই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসিতে তো গ্যারান্টি থাকে, এখান থেকে কোশ্চেন আসে, এমসিকিউ আসে, সৃজনশীলও আসে। অ্যাডমিশনে তো মিস নাই, এখান থেকে আসবে ইনশাল্লাহ। সো ভিডিওটা দেখো, তোমার অনেক কাজে আসবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা আমার দুইটা পার্ট আসবে। কয়টা? দুইটা। কারণ ধরো অংশীদার ব্যবসাটা তো একটু বড় টপিক, মানে টপিক অনেকগুলো আছে এখানে। সো সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব নয়, ভিডিওটা অনেক লং হয়ে যায়। সো এটার দুইটা পার্ট আসবে, এটা পার্ট 1। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের উপর। দেখো, আজকের আলোচনার বিষয় অংশীদার ব্যবসায়। হ্যাঁ, এই অংশীদার ব্যবসায় আজকে কিছু টপিক আলোচনা করব, পার্ট 2তে ফুল আলোচনা হবে ইনশাআল্লাহ। দেখো, আজকের আলোচনার মধ্যে কী কী থাকছে: ঋণের সুদ, তারপর মূলধনের সুদ, আর উত্তোলনের সুদ। হ্যাঁ, এই তিনটায় সুদ এই অংশীদার ব্যবসায় আছে। ঠিক আছে, এই তিন রকমের সুদই আছে। বেশিরভাগ এই তিন রকমের সুদটাই পরীক্ষায় বেশি আসে। দেখতে থাকো, এটার বিস্তারিত আলোচনাটা করি। দেখো, প্রথমে ঋণের সুদ। ঋণের সুদ, এখানে ধরো কিছু শর্ত আছে। এখন এই শর্ত মানুষে অন্য কিছুর সাথে আবার গুলায় ফেলায়। দেখো, ঋণের সুদের শর্ত হলো, ধরো ঋণ নিছে কেউ, মানে কেউ ঋণ আনছে প্রতিষ্ঠানে, কেউ ঋণ মূলধন দিছে, কিন্তু ঋণের ওপর কোনো সুদ বা মেয়াদ উল্লেখ নাই। সেক্ষেত্রে কী করতে হবে? যদি সুদ উল্লেখ না থাকে, আমার 6% সুদ ধরতে হবে। যদি সুদ উল্লেখ না থাকে, আমার 6% সুদ ধরতে হবে। আর যদি মেয়াদ উল্লেখ না থাকে, আমার 6 মাসের মেয়াদ ধরতে হবে। ঠিক আছে, এতটুকু একটু মাথায় রাখো। তাহলে দেখো, একটা প্রশ্ন আছে যে একজন অংশীদার ব্যবসায় বছরের মাঝামাঝিতে, কখন? বছরের মাঝামাঝিতে, হ্যাঁ, 15,000 টাকা ঋণ আনে। ঠিক আছে, তাহলে ঋণের পরিমাণটা, সুদের পরিমাণটা কত? ঠিক আছে, তা ঋণের সুদের পরিমাণটা কত? তো চলো দেখি সুদ কত হয়। দেখো, এখন 15,000 টাকা যে ঋণ আছে, আমার কি কোনো সুদের কথা বলছে যে ঋণের ওপর এত % সুদ ধরতে হবে? না, যেহেতু বলে নাই, তাহলে আমার ওই শর্তটা এখানে প্রয়োগ করতে হবে যে ঋণের ওপর সুদ যদি উল্লেখ না থাকে, তাহলে 6% সুদ ধরতে হবে। তা 15,000 6% করলে কত হয়? 900 টাকা। 900 টাকা, এটা তো এক বছরের সুদ হয়ে যায়। 900 টাকাটা এক বছরের সুদ হয়ে যায়। আমার তো বলে নাই যে এক বছরের সুদ উঠতে, আমার বলছে যে বছরের মাঝামাঝিতে আমি ঋণটা আনছি, তাই না? বছরের মাঝামাঝিতে আমি ঋণটা আনছি, তা আমার কি এক বছরের সুদ ধরা যাবে? না, এক বছরের সুদ ধরা যাবে না। তাহলে দেখো, তাহলে আমার অর্ধেক সুদ ধরতে হবে, মানে এক বছর অর্ধেক, মানে 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে ওই 900-রে 12 ভাগ করে 6 গুণ করলে একই হয়, বা তুমি ওই 900-রে 2 ভাগ করো, এই একই উত্তর বের হবে। যেটা তোমার ভালো লাগে সেটাই করতে পারো। ঠিক আছে, মানে এখানে 6 মাসের সুদ ধরতে হবে মোট কথা। তুমি যে ডাইরেক্ট 6% করো, ওই 6%টা এক বছরের সুদ। এখন ওইটার তুমি কনভার্ট করে 6 মাসে আনলা। ঠিক আছে, ওকে। তো চলো এখন পরবর্তীতে যাওয়া যাক। এখন মূলধনের সুদ। হ্যাঁ, মূলধনের সুদ। এখন মানুষের মূলধনের সুদে একটা প্যাচ বাজায়। তো এটার তো কোনো শর্ত নাই ঋণের মতো। যেমন আমি ঋণের সুদে একটু আগে বললাম, ঋণের ওপর সুদ আর মেয়াদ উল্লেখ না থাকলে 6% আর 6 মাস এটা ধরতে হয়। কিন্তু মূলধনের ওপর যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে মূলধন যেমনি আছে সেমনি থাকবে, মূলধনের ওপর কোনো সুদ ধরা যাবে না। ঠিক আছে, মূলধনের ওপর কোনো সুদ ধরা যাবে না যদি ওইখানে কোনো সুদের কথা উল্লেখ না থাকে। কিন্তু মূলধনে আরেকটা প্যাচ আছে, সেটা হলো গিয়ে অতিরিক্ত মূলধন। ঠিক আছে, অতিরিক্ত মূলধনের উপর কিন্তু আলাদাভাবে সুদ ধরতে হয়। যেমন ধরো, একজন অংশীদার ব্যবসায়, মানে প্রারম্ভিক মূলধন এত টাকা, হ্যাঁ, প্রারম্ভিক মূলধন এত টাকা, কিন্তু সে আবার কি করছে, ব্যবসার বছরের মাঝামাঝিতে বা 3 মাস পরে বা এত মাসে এত টাকা ঋণ আনছে। অনেকে করে কি, ওই ঋণের টাকাটা ওই প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করে ডাইরেক্ট সুদ ধরে না, এভাবে করা যাবে না। ঠিক আছে, এতটা মনে রাখো, মূলধনের উপর সরাসরি সুদ ধরতে হয়, আর সুদের পরিমাণ উল্লেখ না থাকলে সুদ ধরা যাবে না, আর অতিরিক্ত মূলধনের উপর আলাদাভাবে সুদ ধরতে হয়। ঠিক আছে, এতটুকু জাস্ট একটু মনে রাখো। তারপর দেখো, এখানে একটা প্রশ্ন আছে। কী প্রশ্ন? যেমন ক, খ, গ 3জন অংশীদার, তাদের প্রারম্ভিক মূলধন যথাক্রমে 50,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা। হ্যাঁ, এখন গ বছরের মাঝামাঝিতে 30,000 টাকা মূলধন অতিরিক্ত মূলধন হিসেবে আনেন। এই মূলধনটা কিন্তু অতিরিক্ত মূলধন। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। বছরের মাঝে যেহেতু আনছে, তার মূলধনের উপর এখানে সুদ দেওয়া আছে 10%। কিন্তু দেখো, আমার যদি এখানে মূলধনের উপর সুদের কথা যদি উল্লেখ না থাকতো, আমি কিন্তু কোনো টাকার, মানে কোনোভাবেই মূলধনের উপর সুদ ধরতে পারতাম না। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে,
তা দেখো এখন প্রশ্ন চাইছে যে ক খ গ এর মূলধনের সুদ কত, এদের মূলধনের সুদ কত। তো চলো বের করি। এখন আমি বলছি যে মূলধনের উপর ডাইরেক্ট সুদ ধরতে, হ্যাঁ ডাইরেক্ট সুদ ধরলাম 50,000-এ 10%, 5,000 টাকা। খ নাম্বারটা মানে এই যে ক্ষয়ের মূলধন 60,000-এ 10%, 6,000 টাকা। গয়ের মূলধন 70,000-এ 10%, 7,000 টাকা। খেলা কি এখানেই শেষ? না, আমার তো আরেকটা শর্ত দিয়ে দিচ্ছে, বছরের মাঝামাঝিতে এত টাকা অতিরিক্ত মূলধন হিসেবে আনেন, তা অতিরিক্ত মূলধনের উপর আলাদা সুদ, একটু আগে যেটা বললাম আলাদাভাবে সুদ ধরতে হবে। দেখো 30,000 গুণ 10%, তো 10% করলে তো 3,000 টাকা হয়। তো এখানে 1500 কীভাবে আসলো? কিন্তু আমার শর্ত দিয়েছে কখন আনছে? বছরের মাঝামাঝিতে, মানে অর্ধেক, মানে বছরে 1 বছর অর্ধেক মানে 6 মাস। ঠিক আছে, আমার তাহলে এখানে 6 মাসের সুদ ধরতে হবে। ইজ ইট ক্লিয়ার? আমাকে এখানে 6 মাসের সুদ ধরতে হবে। এটা তুমি একভাবেই করতে পারো, যেমন ধরো 3,000-এর 10%, 30,000-এর 10% কত? 3,000 টাকা। হ্যাঁ, এখন 3,000 টাকা, এটা তো আমার কাছে অর্ধেকের সুদ ধরতে, তাহলে 3,000-এ যদি 2 ভাগ দিয়ে দাও 1500 হবে। বা তুমি 3,000-এ যদি 12 ভাগ দাও তাহলে 1 মাসের সুদ বের হবে। ওই 1 মাসের সুদরে যদি 6 গুণ করো এই 1500 বের হবে, মানে 6 মাসের সুদ বের হবে। এখন তোমার যেটা খুশি, তোমার যেটা সহজে তুমি সেটাই করতে পারো। ঠিক আছে, এইভাবে মূলধনের সুদটা বের করতে হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো চলো সামনে দেখি আর কি আছে। এখন আছে উত্তোলনের সুদ। ঠিক আছে, কি উত্তোলনের সুদ? এই টপিকটা কিছুটা বড়। ঠিক আছে, দেখো উত্তোলনের উপর ওই যে মূলধনের মতো সরাসরি সুদ ধরতে হয়, আর সুদের হার দেওয়া না থাকলে উত্তোলনের উপর সুদ ধরা যাবে না। ঠিক আছে, এটা আবার ঋণের সাথে গোলায় ফেলে না, কিন্তু ঋণ যদি সুদ না থাকে তাও সুদ দিতে হবে, কিন্তু উত্তোলনের উপর আর মূলধনের উপর যদি সুদ না থাকে এখানে আমি কোনোভাবেই সুদ দিতে পারবো না। ঠিক আছে, আর দেখো সুদের হার যদি দেওয়া না থাকে তো সুদ তোরা যাবেই না। ঠিক আছে, আর একটা জিনিস, উত্তোলন আর পণ্য উত্তোলন অনেকে ধরো পেঁচায় ফেলায়। পণ্য উত্তোলনের উপর কোনো প্রকার কোনো সুদ ধরা যাবে না। ঠিক আছে, ডাইরেক্ট না, উত্তোলনের উপর পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধরা যাবে না। এখন উত্তোলনের কিছু সূত্র আছে, দেখানো কিছু শর্ত। যেমন মাসের প্রথমে যদি কেউ উত্তোলন করে, মাসের প্রথমে যদি কেউ উত্তোলন করে তাহলে ওই উত্তোলনের সুদকে 6.5 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, বছরের মাঝামাঝিতে, মাসের মাঝামাঝিতে বা মাসের মাঝামাঝিতে যদি কেউ উত্তোলন করে তাহলে ওই উত্তোলনের সুদকে 6 দিয়ে গুণ করতে হয়। আর মাসের শেষে যদি কেউ উত্তোলন করে তাহলে উত্তোলনের সুদকে 5.5 দিয়ে গুণ করতে হয়। এটা মনে রাখার একটা সহজ টেকনিক, বড় মেজো ছোট। বড়টা মাসের প্রথমে, মেজোটা তো মাঝখানেই, আর ছোটোটা মানে ধরো প্রথমে সবার প্রথমে যদি হয় 6.5, তারপরে যদি একটু কমে 0.5 কমবে 6, আরেকটু যদি কমে, যেমন প্রথমে ছিল 6.5 মাসের শুরুতে, একটু কমলো মাসের মাঝে, তাহলে ওখান থেকে 0.5 কমে যাবে। ঠিক আছে, তা আরেকটু যদি কমে মাস থেকে যদি শেষে এসে পড়ে তাহলে আরও 0.5 কমে 5.5। এটা কি উত্তোলনের সুদকে এত দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে, আরেকটা শর্ত আছে এখানে, মাসিক উত্তোলনের উপর যদি সুদ ধরো তাহলে মাসিক সুদটা বের হবে, আর বাৎসরিক উত্তোলনের উপর সুদ ধরলে বাৎসরিক সুদটা বের হবে। ঠিক আছে, এই কথাটা একটু মনে রাখো। মাসের উত্তোলনের উপর সুদ ধরলে মাসিক সুদ, আর যদি বাৎসরিক উত্তোলনের উপর সুদ ধরো বাৎসরিক সুদ। ঠিক আছে, এখন বছরকে মাসে, মাসকে বছর, এটা আশা করি তুমি কনভার্ট করতে পারো। যেমন ধরো প্রতি মাসে 200 টাকা করে উত্তোলন করলে তাহলে 1 বছরে কত? তা 200 গুণ 12 = 2400। ঠিক আছে, মানে 1 বছরে 2400 টাকা উত্তোলন করে। হ্যাঁ, মানে এই মাসের উত্তোলনে তুমি বছরে কনভার্ট করলা। হ্যাঁ, আবার এই বছরটা যদি মাসে কনভার্ট করতে চাও, 2400-রে 12 ভাগ দাও 200, একই কথা। ঠিক আছে, তো চলো আগে দেখি। এখন দেখো উত্তোলনের যদি মেয়াদ না থাকে, এখানে একটা শর্ত আছে, উত্তোলনের উপর সুদ ধরার ক্ষেত্রে মানে সুদের পরিমাণটা উল্লেখ থাকবেই। হ্যাঁ, মানে ধরো সুদের কথাটা উল্লেখ আছে, আর কিছু নাই। কোনো মেয়াদের কথা, মাসের প্রথমে না শেষে না বছরের মাঝামাঝিতে না এই অক্টোবর না নভেম্বর না সেপ্টেম্বর, কোনো কিছুই বলা নেই। তাহলে তোমার কী করতে হবে? 6 মাসের সুদ ধরতে হবে। এখানে কিন্তু একটা শর্ত, 6 মাসের সুদ ধরতে হবে। সুদের মানে যদি মেয়াদ উল্লেখ না থাকে, যদি সুদের হার উল্লেখ না থাকে তোমার সুদ ধরা যাবে না। যদি সুদের হার যদি উল্লেখই না থাকে তোমার সুদ ধরাই যাবে না। ঠিক আছে, কিন্তু যদি মেয়াদ উল্লেখ না থাকে তোমার 6 মাসের সুদ ধরতে হবে। ওকে, তো চলো দেখি। এখন একটা প্রশ্ন তোমাদের জন্য, যে এখানে বলছে ক তার অংশীদার ব্যবসা হতে প্রতি মাসে, মানে কী বলছে দেখো, প্রতি মাসে 3,000 টাকা করে সারা বছর উত্তোলন করে। প্রতি মাসে 3,000 সারা বছর উত্তোলন করে। উত্তোলনের উপর সুদ 6% হলে সুদের পরিমাণ কত?
এখানে দেখো তো এখানে কী করছে প্রতি মাসে, এখানে কী করছে মাসের শুরুতে বা শেষে বা মাঝামাঝিতে, কোনো কিছুই তো বলে নাই, তাই না? কোনো কিছু যদি না বলে তাহলে আমার কি এই 6 মাসের সুদ ধরতে হবে। এখানে বলছে প্রতি মাসে সারা বছর উত্তোলন করে। তো চলো এটার উত্তরটা দেখি। এখন দেখো এই 3,000, এখন এই 3,000 টাকাটা প্রতি মাসে করে, তাই না? প্রতি মাসে উত্তোলন করে। ওকে, তা এই উত্তোলনের উপর আমার 6% সুদ ধরি। তো 3,000-এর 6% সুদ ধরার পরে আমার 6 দ্বারা গুণ করতে হবে, কারণ ধরো এখানে কি বলছি প্রতি মাসে, মানে এটা 1 মাসের। আমি একটু আগে বলছি মাসিক উত্তোলনের উপর সুদ ধরলে ওই যে মাসিক সুদ, আর বাৎসরিক উত্তোলনের উপর সুদ ধরলে বাৎসরিক সুদ। তো যেহেতু এটা মাসিক উত্তোলন মানে প্রতি মাসে 3,000, মানে 1 মাসে 3,000, তা তুমি 1 মাসে যদি 3,000-এর যদি 6% করো, হ্যাঁ, তাহলে হবে কত? 180 টাকা। হ্যাঁ, 180 টাকা হবে, মানে এটা 1 মাসের সুদ, 1 বছরে না কিন্তু, কারণ এটা বলছে প্রতি মাসে, প্রতি মাসে বলছে। সারা বছরে ধরো তুমি এটা যদি তুমি বছরে কনভার্ট করতে যাও 3,000-এ 12 দিয়ে গুণ করতে হবে, 3 বারং 36, 3600, তাহলে সারা বছর উত্তোলন। ওটার উপর তুমি 6% করে আবার 6-12 দিয়ে ভাগ করো, ওই একই উত্তর বের হবে তোমার। ঠিক আছে? এখানে 3,000-এর উপর 6% করছে কত? 180 টাকা। এটা কয় মাসের? এটা 1 মাসের। এখন আমার এখন তো কোনো মেয়াদ উল্লেখ নাই, তাহলে আমার 6 মাসের ধরতে হবে। তো 1 মাসের পাইছে, আমার 6 মাসে বের করা কি বেশি কঠিন? ওই 1 মাসের 6 দিয়ে গুণ করে দাও, 6 মাসে এমনি বের হয়ে যায়। এটা তুমি আরেকভাবে করতে পারো, যেমন ধরো এই 3,000 না, এটা তো 1 মাসের, তাই তো এটা তুমি 12 দিয়ে গুণ করে দাও, বছরে কনভার্ট করো। তো 1 বছর হয়ে গেলো, 1 বছরের উপর 6% ধরো, 36 উপর 6%, তাহলে এটা কি 1 বছরের? হ্যাঁ, ওই 1 বছরের মানে এখন তো কোনো মেয়াদ তো উল্লেখ নাই, তাহলে তুমি 6 দ্বারা বা 2 দ্বারা ভাগ করে দাও, মানে বছরের মাঝামাঝিতে, মানে বছরের অর্ধেক। 1 বছরের অর্ধেক তো 6 মাসই হয়। হ্যাঁ, তাহলে ওই 36-এর 6% করে তুমি 2 দিয়ে ভাগ দাও, অথবা 12 দিয়ে ভাগ দিয়ে 6 দিয়ে গুণ করো, এই একই উত্তর বের হবে। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তো চলো আরেকটা প্রশ্ন আছে। এখন দেখো আর অংশীদার ব্যবসা হতো প্রতি মাসের শুরুতে, এখানে শর্ত ডাইরেক্ট মেয়াদ দিয়ে দিয়েছে, প্রতি মাসের শুরুতে 600 টাকা করে উত্তোলন করে। উত্তোলনের ওপর 8% সুদ হলে উত্তোলনের সুদের পরিমাণ কত? উত্তোলনের সুদের পরিমাণটা কত এখানে? তো চলো এটা সমাধানটা দেখি। এখন সমাধান হলো 600 টাকা। হ্যাঁ, এটার প্রতি মাসের শুরুতে এটার উপর তুমি ডাইরেক্ট 8% করো। এখন 8% করো, 8% করার পর এটা কি 1 মাসের, কয় মাসে বের হলো? 1 মাসের সুদ। এখানে কইছে প্রতি মাসের শুরুতে, প্রতি মাসের শুরুতে একটু কিন্তু করে আসলাম 6 পয়েন্ট, মানে উত্তোলনের সুদকে 6.5 দিয়ে গুণ করতে হয়, এটা করে হয় 312 টাকা। তাহলে এই 600 টাকা উত্তোলনের সুদ কত? 312 টাকা। ঠিক আছে, প্রতি মাসের। ওকে, তো চলো এখন দেখো আমি তো ওইখানেও এই যে একটু আগে যে প্রশ্নটা করলাম এটাও দুইভাবে করা যায় আগেরটার মতো। যেমন দেখো ওইখানে 3,000, ওই 3,000-এর কী করতাম, মানে কি আরেকটা ভাবে ঐকিক নিয়মে আরেকটা করতে বলছিলাম। 3,000-এ 12 দিয়ে গুণ করে 6% করে 2 দিয়ে ভাগ দিয়ে একই উত্তর। এখানেও সেম, এখানে তুমি ডাইরেক্ট সুদ ধরে তুমি 6.5 দিয়ে গুণ করবা, যেহেতু এখানে শর্ত দিয়েছে প্রতি মাসে। এখন তো আমি 6 দিয়ে কোনো মানে এখানে তুমি 6 মাসের সুদ ধরতেই পারবো না, কারণ এখানে মেয়াদ উল্লেখ আছে। যদি মেয়াদ উল্লেখ না থাকতো আগেরটার মতো আমি 6 মাসের সুদ ধরতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো এটার আরেকটা পার্ট 2 আসবে, ওইখানে ধরো আরও বিস্তারিত আলোচনা থাকবে, এটারও থাকবে আরও অন্যান্য যে টপিক, যেমন বন্টনযোগ্য মুনাফা, নতুন অনুপাত, লাভ অনুপাত, ত্যাগ অনুপাত ইত্যাদি আরও খুঁটিনাটি যত বিষয় আসে সব অংশীদার ব্যবসা রিলেটেড সব ওই ভিডিওতে থাকবে। সো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও, তোমারই উপকারে আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, বাই।